হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইজ, তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল সহ রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষা, তার সাথে আরপিএফ কনস্টেবলের কথা মাথায় রেখে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমি অঙ্কের ক্লাস দিয়ে থাকি। আজকে 27 নম্বর ক্লাস। এর আগে 26টা ক্লাস করানো হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। প্রত্যেকটা ক্লাস তোমাদের আপকামিং চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের অনেকের দাবি ছিল যে দাদা প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রশ্ন করিয়ে দিন। তো আজকে আমি অনুপাত সমানুপাত থেকে 15টা টাইপের অঙ্ক নিয়ে এসেছি। অর্থাৎ যে টাইপগুলো তোমাদের পরীক্ষাতে বারবার রিপিট হয়, সেখান থেকে আমি টোটাল 15টা টাইপ তুলে নিয়ে এসেছি। প্রত্যেকটা টাইপ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য, মানে চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার অঙ্কের ক্লাসগুলো দেখছো, যদি তোমরা এখান থেকে সামান্যতম যদি তোমরা এখান থেকে সাকসেস পেয়ে থাকো বা সুবিধা পেয়ে থাকো বা পরীক্ষায় গিয়ে যদি একটু ভালো স্কোর করে আসতে পারো, অবশ্যই কমেন্টে জানিও। কারণ তোমাদের কমেন্টেই কিন্তু আমাদের যে মানসিক শান্তি বা তৃপ্তি সেখান থেকেই পেয়ে থাকি। তো অবশ্যই কমেন্ট করবে, যারা পরীক্ষাতে ভালো করবে, অঙ্কে ভালো করবে বিশেষ করে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্নটি কি বলছে, খুবই সহজ প্রশ্ন বাট ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে যে কোনো একটি সংখ্যার 40% অন্য একটি সংখ্যার 3/4 অংশের সঙ্গে সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। যদি আমরা ধরে নিই প্রথম সংখ্যা হচ্ছে এক্স, অন্য একটি সংখ্যা যদি ওয়াই ধরে নিই, তাহলে কি বলছে, কোনো একটি সংখ্যার 40%। এখন 40%কে যদি তোমরা ভগ্নাংশ করো, তাহলে আমরা কি পাই, 2/5। এটা কিভাবে হয় হাজারবার বলা হয়ে গেছে, তারপরেও আরেকবার বলে দিচ্ছি। এই 40%, তার মানে এটাকে আমরা লিখতে পারি 40, আর এই পার্সেন্টেজের জন্য নিচে 100 আসে। এখন এটাকে তুমি 0 0 কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তার মানে আমরা 40%কে একবারে লিখতে পারি 2/5। এটা কিসের সাথে সমান হচ্ছে, 3/4 অংশের সাথে। তাহলে অন্য একটি সংখ্যা 3/4, তো সেই সংখ্যার নিচে 3/4 লেখো। লিখে এখন কি করবে, এটা এইভাবে গুণ করবে, করে এক্সের নিচে রাখো, 3 5 15, আর এটা এই বরাবর গুণ করে ওয়াইয়ের নিচে রাখো। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম, এই 15 আর 8, তো প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত হয়ে যাবে কি, 15:8। তো অপশান বি ইজ দ্য তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখন যদি তোমরা বেসিকে করতে চাও, এটা তো আমি জাস্ট তোমাদের একটু ট্রিক্স দেখালাম, এইভাবে করলে সেকেন্ডে উত্তর হয়ে যাবে। যদি একটু তোমরা বেসিকে করতে চাও, বেসিকে কীভাবে হয়, কোনো একটি সংখ্যা ধরে নিলাম, সেই সংখ্যাটা এক্স, এক্সের 40% মানে কী হয়, এক্সের 40% মানে 2/5 লিখতে পারি। কেন হয় সেটা অলরেডি দেখানো হয়ে গেছে। অন্য একটি সংখ্যা, অন্য সংখ্যা ওয়াই, তার 3/4 অংশের সমান। এখন এই এক্স আর ওয়াইকে এক সাইডে করলে আমরা কী পাবো, x/y, আর এই সাইডে অলরেডি 3/4 ছিল। এখন দেখো এই সাইডে উপরে ছিল 2, এই 2 নিচে চলে আসবে সাইড চেঞ্জ হলে, আর এই সাইডে ছিল নিচে 5, তো এই 5 সাইড চেঞ্জ করে যখন এই সাইডে আসবে তখন উপরে উঠে আসবে। তো কী হচ্ছে, 3 5 15/8। তার মানে এদের অনুপাত কত হবে, 15:8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক, সেকেন্ডে উত্তর হয়ে যায় কিন্তু, বাট পরীক্ষাতেও আবার বারবার এই টাইপের অঙ্কই কিন্তু রিপিট হয়। পরের অঙ্ক দেখো, 2 এর দাগের অঙ্ক কী বলছে, যদি a/b = b/c হয়, তাহলে a⁴ b⁴ এর মান আমাদের বের করতে হবে। এটা কিভাবে আছে বলো তো, a এর পাওয়ার আছে কত, 4, b এর পাওয়ার 4, এর ভ্যালু আমাদের বার করতে হবে। দেওয়া আছে কি, a/b = b/c। তো এটাকে একবারই লেখা যায় কীভাবে, b² = ac। কেন লেখা যায় দেখো, এটাকে লিখতে পারি a/b ইকুয়াল কী হয়ে যাবে, b/c। এখন এই b এই বরাবর গুণ হবে কোনাকুনি, আর ac এই বরাবর গুণ হবে, তো b² = ac। এটা আমরা পেয়ে গেছি। আমাদের মান বের করতে হবে a⁴ b⁴। এখন আমরা a⁴কে অ্যাজ ইট ইজ সেম রাখলাম, বাট b⁴কে কী লিখতে পারি, b² তার পাওয়ার 2, ঠিক আছে, b² এর হোল স্কোয়ার। এখন এখান থেকে আমরা b² এর মান পেয়ে গেছি। তো a⁴ b² মান কী পেয়েছি, এসি। তাহলে b² এর জায়গায় এসি পুট করে দিলাম, বসিয়ে দিলাম, এসি তার স্কোয়ার। এই সাইড হচ্ছে দেখো a⁴ a² এর স্কোয়ার, আর কী হবে, সি এর স্কোয়ার। তো a² c², এটা হয়ে গেল। এখন এই a⁴কে a² দিয়ে যদি আমি কাটি, তাহলে এই সাইডে কী থাকবে বলো তো, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 পাবে, তাহলে এই সাইডে a² থাকছে। তার মানে আমরা আলটিমেটলি পাচ্ছি a² c²। অপশান কী হবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, a² c², আমাদের উত্তর a² c²। আশা করি বুঝতে পেরেছো।
কেন কাটতে পারলাম দেখো, তোমরা একটু সূচকের যদি কনসেপ্ট, ন্যূনতম কনসেপ্ট জেনে থাকো তাহলে কিন্তু করতে পারবে। এখানে ছিল a টু দ্য পাওয়ার 4 ইস টু a স্কোয়ার c স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি নিচে a স্কোয়ার c স্কোয়ার। এখন দেখো এই বেস, এখানে a হচ্ছে বেস আর পাওয়ার হচ্ছে 4, যখন বেস সেম থাকে তখন পাওয়ার কি হয়ে যায় বলো তো, সূচকের নিয়মে মাইনাস হয়ে যায়। আর নিচে c স্কোয়ারটাকে রাখো, তো 4 থেকে 2 মাইনাস হলে কী হয় a স্কোয়ার c স্কোয়ার, তো a স্কোয়ার c স্কোয়ার মানে এটা a স্কোয়ার ইস টু c স্কোয়ার। তো ইউটিউবের এই ফ্রি ক্লাসে আমি তোমাদের ডিটেলস সব কিছুই দিয়ে যাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আর তোমাদের পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম তোমরা সাকসেসফুল হতে পারো, সেই জন্য কিন্তু আমি সমস্ত ডিটেলস এখানে বলে যাই, ধরে ধরে কিন্তু বলছি। তো এ স্কোয়ার বাই সি স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার। তো দেখো এখানে তোমাদের আমি ডিটেলস বলে যাচ্ছি, কারণ অনেকেই আছে যারা একটু অঙ্ক কম পারো, তারাও যেন এখান থেকে একটু শিখে পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্য এতটা কষ্ট করে তোমাদেরকে আমি ডিটেলস এইভাবে বলে যাচ্ছি। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখবে, আশা করি সবাই বুঝতে পারবে। পরের অঙ্ক দেখো, এখানে একটা পেজে আমি 3 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন আর 5 নাম্বার প্রশ্ন রেখেছি। কেন রেখেছি দেখো, এখানে একটা প্রশ্নে আমাদের তৃতীয় সমানুপাতি বের করতে হবে, আর একটা প্রশ্নে বলছে মধ্য সমানুপাতি, আর একটা প্রশ্নে চতুর্থ সমানুপাতি। তো এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, এই 3টে প্রশ্ন করে গেলে তোমাদের আর এখান থেকে কিন্তু প্রশ্ন আটকাবে না। বলছে দেখো 8, 12 এর তৃতীয় সমানুপাতি বার করতে হবে। এখন যদি 8টাকে তুমি এ ধরে নাও আর 12টাকে যদি বি ধরে নাও, তাহলে এখানে দেখো তৃতীয় সমানুপাতি বের করার ফর্মুলা হচ্ছে বি গুণিতক বি বাই এ। এই ফর্মুলাতে তুমি তৃতীয় সমানুপাতি বের করতে পারবে। মধ্য সমানুপাতি বের করার ফর্মুলা দেখো, যদি এটাকে তুমি এ ধরো, এটাকে তুমি যদি বি ধরো, তাহলে মধ্য সমানুপাতি বের করার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার রুট এ গুণিতক বি। এটা হচ্ছে মধ্য সমানুপাতি বের করার ফর্মুলা। চতুর্থ সমানুপাতি বের করার ফর্মুলা কি, যদি এটাকে তুমি এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, তাহলে চতুর্থ সমানুপাতি বের করার ফর্মুলা হচ্ছে বি গুণিতক সি বাই এ। এই 3টে ফর্মুলা মনে রাখবে, কোনটা কার সেটা একটু মনে রেখো। আবারও বলছি, তৃতীয় সমানুপাতি বের করার ফর্মুলা হচ্ছে বি গুণিতক বি বাই এ, মধ্য সমানুপাতি বের করার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার রুট এ গুণিতক বি, চতুর্থ সমানুপাতি বের করার ফর্মুলা হচ্ছে বি গুণিতক সি বাই এ। এখন এখানে বি ধরেছি কাকে, 12কে, তার মানে 12 গুণিতক 12, এর মান কত 8। এটাকে যদি তুমি 4 দিয়ে কাটো, 3 এ 4 12, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, উপরে থাকছে 6 আর 3, তো 6 আর 3 গুণ করলে পাবে 18, 3 6 18, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আমাদের তৃতীয় সমানুপাতি বের হয়ে গেল। এবারে মধ্য সমানুপাতি বের করব। তো এ স্কোয়ার রুট এ এর ভ্যালু কত 16, বি এর ভ্যালু হচ্ছে 25, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, 16 মানে হচ্ছে 4 এর স্কোয়ার, 25 মানে হচ্ছে 5 এর স্কোয়ার। এই স্কোয়ার আর স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যায়, থাকে কি 4 আর 5 থাকে পড়ে, তো 4 এ 5 20 হয়ে যাবে মধ্য সমানুপাতি, অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এর পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন কি বলছে, তৃতীয় সমানুপাতি। তো এখানে বি ধরেছি আমরা 4কে, দেখো প্রথমে যেটা থাকবে সেটাকে তোমাদের এ ধরতেই হবে, তারপরে মিডিলেরটাকে বি আর শেষেরটাকে সি। তো 4 গুণিতক 6, নিচে হচ্ছে কত 3, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তো চতুর্থ সমানুপাতি হয়ে যাবে, অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা যেন এই 4টাকে আবার এ ধরে, এটাকে বি আর এটাকে সি ধরে ক্যালকুলেশন করলে কিন্তু তোমাদের উত্তর আবার মিলবে না। যেভাবে বলছি সেইভাবেই করবে, প্রথমটাকে যেভাবে দেওয়া আছে প্রশ্নে সেইভাবে তোমরা প্রথমটাকে সবসময় এ ধরে নেবে, আর শেষেরটাকে যদি 3টে সংখ্যা দেওয়া থাকে তাহলে শেষেরটাকে সি ধরবে, আর দুটো থাকলে তো কথাই নেই, দুটো থাকলে প্রথমটাকে এ শেষেরটাকে বি ধরে যে ফর্মুলাগুলো বললাম, এটা হচ্ছে তোমাদের তৃতীয় সমানুপাতি বের করা ফর্মুলা বি গুণিতক বি বাই এ, এটা হচ্ছে মধ্য সমানুপাতি বের করা ফর্মুলা এ স্কোয়ার রুট এ গুণিতক বি, আর বি গুণিতক সি বাই এ এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি বের করা ফর্মুলা। তো এইগুলো মনে রাখলে অবশ্যই তোমাদের অঙ্ক আসে, তোমরা ভুল করবে না। পরের প্রশ্ন দেখো, সময় দূরত্ব গতিবেগ থেকে নিয়ে এসেছি। সহজ প্রশ্ন দেখে অনেকেই মনে করতে পারে কঠিন একটা প্রশ্ন, বাট কঠিন কিছু নেই, সেকেন্ডে উত্তর হয়ে যাবে। বলছে একটি ট্রাক 8 ঘন্টায় 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, একটি গাড়ি একই দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করে। তো একটি ট্রাক 8 ঘন্টায় 360 কিলোমিটার যাচ্ছে, আর আরেকটা গাড়ি একই দূরত্ব 6 ঘন্টা অতিক্রম করছে। ট্রাক ও গাড়িটির দ্রুতির মানে গতিবেগের অনুপাত বের করতে হবে। তো এখানে সেই একটাই ফর্মুলাটা কি,
ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আমাদের বের করতে হবে দ্রুতির অনুপাত, তার মানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখন দেখো উভয় ক্ষেত্রে ডিস্টেন্স সমান, ট্রাক যাচ্ছে 360 কিলোমিটার, গাড়িটিও যাচ্ছে 360 কিলোমিটার, তার মানে এই ডি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো ডি কনস্ট্যান্ট মানে সমান হলে, ডি উভয় ক্ষেত্রে সমান হলে আমরা এটাকে কী বলতে পারি, এই যে দূরত্ব গতিবেগ, গতিবেগ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক হয় কার সাথে, সময়ের সাথে। দূরত্ব সময়ের সাথে ব্যস্তানুপাতিক হয়। ব্যস্তানুপাতিক মানেটা কি, অর্থাৎ সময়ের যেটা হবে গতিবেগ তার উল্টোটা হবে, সময় যা হবে গতিবেগ তার উল্টোটা হবে। এখানে দেখো সময়ের অনুপাত দেওয়া আছে। ট্রাকের ক্ষেত্রে লাগছে কত সময়, 8 ঘন্টা। এটা আমি ট্রাকটাকে লরি দিলাম এল, আর গাড়িটাকে সি লিখলাম কার। এলতে হচ্ছে লরি মানে ট্রাক, সিতে কার মানে গাড়ি। আর গাড়ির ক্ষেত্রে লাগছে 6 ঘন্টা। এখন একটা জিনিস কি বললাম, সময় আমরা যা পাবো গতিবেগ হচ্ছে তার কী হবে, উল্টোটা হবে, অপোজিট হবে। তার মানে আমরা গতিবেগের রেশিও কী লিখতে পারি, দেখো এই ক্ষেত্রে কারের ক্ষেত্রে টাইম লাগছে কত, 6 ঘন্টা। তো কারের এই ক্ষেত্রে ট্রাকের গতিবেগ হয়ে যাবে 6 অনুপাত, আর এই 8 অনুপাত হয়ে যাবে কারের গতিবেগের অনুপাত। জাস্ট উল্টো হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। এখানে লরি আর কারের টাইমের রেশিও কত, 8/6, বাট এদের স্পিডের রেশিও কী হয়ে যাবে, 6/8। এখন এটাকে কাটাকাটি করলে 6টাকে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 8টাকে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8। তাহলে এই লরি মানে ট্রাক আর কারের গতিবেগের রেশিও কী হয়ে যাবে, 3:4। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কিছুই নেই এখানে। বারবার তোমাদের এই কনসেপ্টটা আমি বলি, এটা মনে রাখবে। ডিস্টেন্স যখন সমান থাকবে তখন গতিবেগ আর টাইম ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ টাইম যেটা হবে তার উল্টোটা হবে গতিবেগ। পরের প্রশ্ন দেখো, বলছে 5:7 এই অনুপাতটির প্রতিটি পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতটি হবে 1:2। তো অনুপাত কি বলছে, 5 আর 7 অনুপাত, এর থেকে কত বিয়োগ করলে অনুপাত হচ্ছে কত, 1:2। এখন দেখো এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের ডিফারেন্স চেক করতে হবে সেম আছে কিনা। প্রথমে অনুপাত ছিল 5, পরে হয়েছে কত, 1 হয়েছে। তো এদের পার্থক্য কত হবে, 4 অনুপাত। প্রথমে ছিল 7, পরে হয়েছে কত, 2, এদের ডিফারেন্স কত হচ্ছে, 5 অনুপাত। এখন দেখো এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 4, এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 5 রেশিও। তো এটা কিন্তু আমাদের নেওয়া যাবে না। আমাদের কি করতে হবে, এই পার্থক্যটা সেম করতে হবে, মানে এই দুটো অনুপাত বিয়োগ করলে যেটা আসবে, এই দুটো অনুপাত বিয়োগ করলে সেম রেশিও আসবে। সেটা করতে গেলে কি করতে হবে, এখন দেখো 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত, 2 থেকে 1 বাদ দাও 1। 5 আর 7 এর মধ্যে ডিফারেন্স কত, 2। এখন আমরা কি করব, দেখো এই 5 আর 7 অনুপাত অ্যাজ ইট ইজ সেম লেখো, 1 আর 2 অনুপাত লেখো। এখন এদের ডিফারেন্স কত পেয়েছি, 1। তো এই 1 দিয়ে 5 আর 7কে গুণ করবে, আর এদের ডিফারেন্স পেয়েছো 2। তো এই 2 দিয়ে 1 আর 2কে গুণ করতে হবে। করলে আমরা আলটিমেটলি কী পাচ্ছি, দেখো 5 1 কে 5, 7 1 কে 7, আর এইখানে 2 1 কে 2, 2 দুগুণে 4। এখন এদের ডিফারেন্স কত, 3, এদের ডিফারেন্স কত, 3। তার মানে আমাদের উত্তর কত হয়ে যাবে, 3 বিয়োগ করতে হবে। অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এখান থেকে 3 মাইনাস করলে আমরা কি পাবো, 5:7 থেকে 3 মাইনাস করলে আমরা 1:2 পাবো। ঠিক আছে, এটা কীভাবে পেলাম দেখো, তোমাদের সব ডিটেলস আমি আস্তে আস্তে ধরে ধরে কিন্তু বোঝালাম। প্রথমে কি করতে হবে, এদের পার্থক্য সমান করতে পারলে আমাদের উত্তর চলে আসবে। কিন্তু পার্থক্য যখন সেম নেই তখন আমরা কীভাবে বের করবো এটা, এই যে রেশিও এর পার্থক্য দিয়ে উপরের যে অনুপাতটা দেওয়া আছে তাকে গুণ করেছি, আর এদের পার্থক্য দিয়ে নিচের যে রেশিও আছে তাদের গুণ করেছি। করলে আমাদের কিন্তু ডিফারেন্স সেম হয়ে যাবে, আর ডিফারেন্স সেম যখনই হবে সেটাই আমাদের উত্তর। আমরা এখান থেকে কত মাইনাস করেছি, 3। দেখো 5 থেকে 3 মাইনাস করেছি, 7 থেকে 3 মাইনাস করেছি, এটাই আমাদের উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন দেখো কি বলছে, 2a = 3b = 4c হলে a:b:c এর মান বের করতে হবে। এই টাইপের অঙ্ক খুবই সহজ। a b c মানে a:b:c এর মান বের করতে হবে। এখন কীভাবে করছি দেখো, a এর সামনে কত আছে, 2, b এর সামনে আছে 3, c এর সামনে আছে 4, এদের প্রত্যেকের লসাগু করো। লসাগু করলে কত পাবে, একবারেই বলা যায় 12 পাওয়া যায়। 2 1 কে 2, 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এখন এই 12কে কী দিয়ে ভাগ করবে, প্রথমে 2 দিয়ে ভাগ করলে তোমরা এর রেশিও পেয়ে যাবে। 12কে 3 দিয়ে ভাগ করলে বি এর রেশিও পাবে, আর এই ক্ষেত্রে 12কে 4 দিয়ে ভাগ করলে সি এর রেশিও পাবে। তাহলে কত হচ্ছে, 6 দুগুণে 12, 3 4 12, এখানে 3 4 12, 3। তো 6:4:3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান সি
এখানে রাইট অ্যান্সার হবে। কিছুই নেই এই টাইপের অঙ্ক থাকলে, জাস্ট যে সংখ্যাগুলো দেওয়া আছে তার লসাগু করে যার সামনে যেটা আছে সেটা দিয়েই ভাগ করে দিলে তোমাদের এই রেশিওটা চলে আসবে। পরের অঙ্কটা দেখো, খুবই ভালো একটা টাইপের অঙ্ক। বলছে এক্স ও ওয়াইয়ের আয়ের অনুপাত দিয়েছে 4:3 এবং ব্যয়ের অনুপাত বলছে 12:7। যদি প্রত্যেকের প্রতি মাসে 3200 টাকা সঞ্চয় হয়, তাহলে এর আয় কত সেটা বের করতে হবে। এর মাসিক আয় বের করতে হবে, সরি এখানে এ হবে না, এক্স এর মাসিক আয় বের করতে হবে। এক্স এর মাসিক আয় একজনের যে কোনো একজনে বের করলেই হবে, এক্স ওয়াই যে কোনো একজনে বের করো, কোনো সমস্যা নেই। বলছি যে আয়ের অনুপাত কত, 4:3। এক্স লিখলাম, ওয়াই লিখলাম, এদের আয় মানে হচ্ছে তোমার ইনকাম, সেটাকে আমি ইংলিশেও লিখতে পারতাম, বাট বাংলায় লিখলাম অনেকেই বুঝতে পারবে। 4:3। খরচ মানে ব্যয়ের অনুপাত হচ্ছে 12:7। এখন দেখো এই আয় থেকে ব্যয় বাদ দিলে তোমরা কী পাবে, সেভিংস পাবে। বাট এখানে আয়ের অনুপাত কম, ব্যয়ের বেশি। তো আমাদের আগে কি করতে হবে, আয়ের রেশিওটাকে বাড়াতে হবে। কীভাবে বাড়াবো দেখো, বা এদের মধ্যে দেখো ডিফারেন্স কিন্তু সেম নেই। সে আগে যে কনসেপ্টটা দিয়েছিলাম, 12 থেকে 4 বাদ দাও কত হচ্ছে 8, আর 7 থেকে 3 বাদ দাও 4। এদের মধ্যে ডিফারেন্স সেম নেই, ডিফারেন্স আমাদের সেম করতে হবে। ঠিক আছে, আয় থেকে ব্যয়ের ডিফারেন্স সেম করতে হবে। কারণ দেখো আয় থেকে ব্যয় বাদ দিলে, ইনকাম থেকে এক্সপেন্ডিচার মানে খরচ বাদ দিলে আমরা কি পাবো, সেভিংস পাবো। তো এদের যেহেতু সেভিংস সেম, তাহলে এদের সেভিংসের রেশিওটা এখানে সেম হবে, বাট সেভিংসের রেশিও কিন্তু এখানে সেম নেই। তো এটাকে সেম করতে গেলে সেই আগের কনসেপ্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে। 12 আর 7-এর ডিফারেন্স কত, 5। 4 আর 3-এর ডিফারেন্স কত, 1। এখন এই 1 দিয়ে 12 আর 7-কে গুণ করবো, আর 5 দিয়ে 4 আর 3-কে গুণ করবো, তাহলে আমাদের নতুন আয় আর ব্যয়ের রেশিও বেরিয়ে আসবে। তো এইখানে 4 আর 3-কে যদি তুমি 5 দিয়ে গুণ করো, 4 আর 3-কে, তো 4 এ 5 20, ওয়াই হচ্ছে 3 এ 5 15। এখানে দেখো এই 5 দিয়ে 4-কে গুণ করেছি আর 3-কে 5 দিয়ে গুণ করেছি, আর এই সাইডে 12 আর 7-কে 1 দিয়ে গুণ করতে হবে। তো কত হচ্ছে, 12 1-কে 12, 7 1-কে 7। এখন ডিফারেন্স কত হচ্ছে দেখো, 20 থেকে 12 বাদ দিলে 8 হচ্ছে, 15 থেকে 7 মাইনাস করলে কত হচ্ছে, 8 হচ্ছে। এটা হচ্ছে এদের সেভিংস, অর্থাৎ ইনকাম থেকে খরচ মাইনাস করে আমরা সেভিংস পাচ্ছি। ইনকাম থেকে খরচ মাইনাস করে সেভিংস পাচ্ছি। সেভিংস আবার কত বলছে, 3200। তাহলে এখানে সেভিংস কত অনুপাত পেয়েছি, 8:8। 8 অনুপাতের ভ্যালু বলা হচ্ছে 3200। আমাদের যদি এখন এক্সের ভ্যালু বার করতে হয়, এক্সের কত, এক্সের ইনকাম হচ্ছে মাসিক ইনকাম 20 অনুপাত। তো 4 8 32, 400। 400 আর 20 গুণ করলে হচ্ছে 8000। তাহলে এক্সের মাসিক ইনকাম কত হবে, 8000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক কিন্তু আমি আগেও করিয়েছি, এখনও করাচ্ছি, বিভিন্ন পরীক্ষায় থাকে, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ অনুপাত সমানুপাত থেকে। ভালো ভালো পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্ক আসে। পরের প্রশ্ন, সোনালী ও মোনালির বর্তমান বয়সের অনুপাত 5:3। এটা তোমরা এক্স ধরেও করতে পারো। 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 10:7। তো এই টাইপের অঙ্ক তোমরা অপশান দেখে করতে পারো, এক্স ধরে করতে পারো, রেশিও মেথডে করতে পারো। কালকের একটা ক্লাসে কিন্তু বলে দিয়েছি। ধরে নাও সোনালির বর্তমান বয়স 5x আর মোনালির বর্তমান বয়স হচ্ছে 3x। 15 বছর পরে তাদের বয়স হবে 5x + 15, মোনালির বর্তমান বয়স হবে 3x + 15। তখন অনুপাত কী হয়ে যাবে, 10:7। এখান থেকে তোমরা এক্সের ভ্যালুটা বার করতে পারবে। 5 7 35, x + 7 15 105, 3 10 30x + 150। তো 35 থেকে 30 মাইনাস করলে পাবে হচ্ছে 5x। 150 থেকে 5 বাদ দিলে তোমরা 105 বাদ দিলে পাবে 45। তাহলে এক্সের ভ্যালু এখানে কত হচ্ছে, 45 বাই হচ্ছে 5। তার মানে এক্সের ভ্যালু পেয়ে গেলে 9। এক্সের ভ্যালু পেলাম কত, 9। আমরা ধরেছিলাম মোনালির বয়স 3x, তার মানে 3x এর ভ্যালু কত হবে, 3 9 27। দেখো এখানে অপশানগুলো তাহলে ভুল দেওয়া আছে, বুঝলে, সেই জন্য এরকম মনে হচ্ছিল, না হলে অপশান টেস্ট করে কিন্তু অঙ্কের উত্তর হয়ে যায়। তো এক্সের ভ্যালু কত আসে, 3x, মোনালির বর্তমান বয়স 27 বছর হবে। ঠিক আছে, কিন্তু এখানে কোনো অপশানই তো নেই দেখছি। রেশিও মেথডে করে দেখি কী আসে, রেশিও মেথডে করলেও পাওয়া যাবে। সোনালি মোনালি 5:3। 15 বছর পরে তাদের বয়স হচ্ছে 10:7। এখন এখানে এদের ডিফারেন্স দেখো, 5 থেকে 10 দিলে কত হচ্ছে, 5।
এদের কত 4। তো ডিফারেন্স আমাদের সেম করতে হবে। তো ডিফারেন্স সেম করার জন্য সেই টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কি টেকনিক? 10 আর 7-এর ডিফারেন্স কত? 3 অনুপাত। 5 আর 3-এর ডিফারেন্স কত? 2 অনুপাত। এখন এই 2 দিয়ে 10 আর 7কে গুণ করব। তো সোনালি আর মোনালির বয়সের নিউ রেশিও কত হচ্ছে দেখো, 10 দুগুণে 20 আর এই সাইড হচ্ছে 14। উপরে কত হবে? 3 দিয়ে গুণ করলে 3 5 15 আর 3 3 9। এখন দেখো সেম হয়ে গেছে, এই সাইডে 5, এখানেও 5, গ্যাপ কত? 5-এর ডিফারেন্স। আর এই 5-এর ডিফারেন্স কেন হচ্ছে? 15 বছরের জন্য হচ্ছে। তাহলে 5 অনুপাতের ভ্যালু হচ্ছে 15 বছর, 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 3 বছর। আমাদের মোনালির বয়স কত হচ্ছে? 9 অনুপাত। তো 9 অনুপাতের ভ্যালু হবে 3 9 27 বছর। তো এখানে অপশান নেই, একটা অপশানে তোমরা 27 বছর করে নাও। তো মোনালির বয়স হবে 27 বছর। মোনালির বর্তমান বয়স কত হবে? 27 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে অপশান টেস্ট করে এই জন্য হচ্ছিল না, অপশানগুলো ভুল চলে এসছে। আর তোমাদের এক্স ধরেও দেখালাম, দেখো এক্স ধরেও 27 বছর পেয়েছি, রেশিও মেথডে করলাম 27 বছর চলে এসছে। রেশিও মেথডে কীভাবে করলাম অনেকটাই কিন্তু তোমাদের আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ এই টাইপের অঙ্ক কিন্তু এর আগে আমি দুটো করলাম। তো পরের অঙ্ক দেখো কি বলছে। এটা তো সেকেন্ডে হয়ে যাবে। A:B, তো আমি এইভাবে AB লিখলাম, ইস্টু আর দিলাম না। A:B কত? 3:5। তো ইস্টু আর লিখলাম না, 3 5 এইভাবে লিখলাম। B:C 4:7। এখন আমাদের A:B:C এর মান বের করতে হবে। A:B:C এর মান বের করতে হবে। তো প্রথমে দেখো 3 4 12 করলে A এর মান পাবো, A অনুপাতের ভ্যালু পাবো। আর এই 4 আর 5 গুণ করলে আমরা কী পাবো? B এর ভ্যালু পাবো। আর এই 5 আর 7 গুণ করলে পাবো হচ্ছে C এর ভ্যালু। তার মানে আমরা কী পাচ্ছি দেখো, প্রথম দুটো গুণ করলে সেটা আমাদের A এর রেশিও বেরিয়ে আসছে। তারপরে এই মিডিলের দুটো গুণ করে দিলে আমাদের B এর রেশিও আসছে, আর শেষের দুটো গুণ করলে C এর রেশিও আসছে। তার মানে উত্তর হবে 12:20:35। অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম সেকেন্ডে উত্তর বেরিয়ে আসবে। পরের প্রশ্ন দেখো, সহজ প্রশ্ন, একটু দেখতে বড় মনে হচ্ছে কিন্তু খুবই সহজ, কিন্তু 2 লাইনের অঙ্ক। বলছে যে 1170 টাকা ABC এর মধ্যে 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করে দেওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে 2:3:4 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। কে বেশি লাভ করলো এবং কত টাকা বেশি লাভ করলো? এখন আমরা 1170 টাকা কাদের কাদের মধ্যে ভাগ করছি? A, B আর C। প্রথমে কি বলা হচ্ছিল? প্রত্যেকের এদের মধ্যে 1/2, 1/3 আর 1/4 অনুপাতে ভাগ হবে। বাট ভুলবশত ভাগ হয়েছে কত? 2 3 4 অনুপাতে। ভুলবশত ভাগ হয়ে গেছে 2 3 আর 4 অনুপাতে। এখন দেখো এখানে যে ভাগটা, শেয়ারটা দেওয়া আছে, সেটা হচ্ছে ভগ্নাংশে আছে। এটাকে আমাদের পূর্ণ সংখ্যায় করতে হবে। পূর্ণ সংখ্যায় করতে গেলে কি করবে? কিছুই নেই, জাস্ট এই 2 3 4-এর লসাগু কত হয়? 12। এখন 12 দিয়ে 2 দিয়ে 12কে ভাগ করো, 3 দিয়ে 12কে ভাগ করো, আর 4 দিয়ে 12কে ভাগ করো। করলে তোমরা A এর ভাগ পেয়ে যাবে কত হচ্ছে? 6। B এর ভাগ হচ্ছে 3 4 12, এখানে C এর ভাগ হচ্ছে 3 4 12। তো প্রথমে ভাগ করার কথা ছিল 6:4:3 অনুপাতে, বাট ভুল করে ভাগ করা হয়েছে 2:3:4 অনুপাতে। এখন এখানে দেখো, এখানে A এর ক্ষেত্রে প্রথমে ছিল 6 অনুপাত, বাট এখন হয়েছে 2 অনুপাত, তো কম হয়ে গেছে। কিন্তু B এর ক্ষেত্রে প্রথম ভাগ ছিল 4 অনুপাত, এখন হয়েছে 3 অনুপাত, তো B এর ক্ষেত্রেও ভাগ কিন্তু কম হয়ে গেছে। বাট বেড়েছে কার ক্ষেত্রে? দেখো বেড়েছে কিন্তু C এর ক্ষেত্রে। C প্রথম পাচ্ছিল 3 অনুপাত শেয়ার, এখন পাচ্ছে 4 অনুপাত। তো লাভবান হবে কে? C। তো অপশান কোথায় আছে? অপশান বি। তো এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর কিন্তু ক্যালকুলেশন করার দরকার নেই। এখানে বলেছে কে বেশি লাভবান হবে, তো লাভবান হবে C। আর উত্তর 250 টাকা হবে, এত টাকা বেশি লাভ করবে। এটা তোমরা করে বের করতে পারো। কীভাবে করবে দেখো, কত টাকা বেশি লাভ পাচ্ছে। তো প্রথমে কত শেয়ার ছিল? টোটাল দেখো 6 4 10 আর 3 13। প্রথমে 13-র ভিতরে, মানে 13 এর ভ্যালু হচ্ছে 1170 টাকা। তো প্রথমে 13 অনুপাত এর ভ্যালু হচ্ছে 1170 টাকা। পাচ্ছিল কত? C পাচ্ছিল হচ্ছে 3 অনুপাত। তো 3 অনুপাতের ভ্যালু বার করতে হবে। তো 9 13 117 90, 270 টাকা পাচ্ছিল
সি প্রথমে। এখন কত পাচ্ছে দেখো, এখন টোটাল হচ্ছে 3 আর 2 5 আর 4 9। এখন হচ্ছে 9 অনুপাতের ভ্যালু হচ্ছে 1170। এর মধ্যে সি পাচ্ছে 4 অনুপাত। তো 9 দিয়ে কাটলে 9 13 117, তার মানে 130। 130 আর 4 গুণ করলে 520। এখন পাচ্ছে 520, আগে পাচ্ছিল 270। কত বেশি পাচ্ছে? 520 বিয়োগ 270, তার মানে হচ্ছে 0, 250 বেশি পাচ্ছে। তো সি বেশি পাবে। আর কত টাকা বেশি পাবে? 250 টাকা বেশি পাবে। এতটাও ক্যালকুলেশন করার দরকার নেই, প্রথমে জাস্ট যেটুকু আমরা করলাম ওখান থেকে তোমাদের উত্তর বেরিয়ে আসবে। যদি সি দুটো অপশানে থাকতো তখন কিন্তু এই পুরো ক্যালকুলেশনটা করতে হতো, বাট সি একটা অপশানে আছে, তার মানে আমাদের আর বাকি এই যে লাস্ট শেষের ক্যালকুলেশনটা আমি করলাম, এই যে কে কত, মানে সি প্রথম ক্ষেত্রে কত পাচ্ছিল, শেষের ক্ষেত্রে কত পেয়েছে, এটা আর করার দরকার নেই। তো একটু বুদ্ধি লাগাবে পরীক্ষার সময়, কারণ তোমাদের এক্সামিনার এমনভাবে অঙ্কগুলো দেবে যেখানে তোমাদের টাইম সাশ্রয় হবে যদি একটু তোমরা বুদ্ধি লাগাতে পারো। পরের অঙ্ক কী বলছে দেখো, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 1:2:5। তাদের মোট মূল্য 132 টাকা হলে 10 পয়সার মুদ্রার সংখ্যা আমাদের বের করতে হবে। এখন দেখো এদের মূল্য ভ্যালু বার করতে গেলে আমাদের কী করতে হবে? ভ্যালু বার করতে গেলে যে সংখ্যা দেওয়া আছে কত, 1। 50 পয়সার ক্ষেত্রে 1কে 2 দিয়ে ভাগ দেবে। 25 পয়সার ক্ষেত্রে মুদ্রার অনুপাত হচ্ছে 2, একে 4 দিয়ে ভাগ দেবে। আর 10 পয়সার ক্ষেত্রে কত অনুপাত দেওয়া আছে? 5, একে 10 দিয়ে ভাগ দেবে। তাহলে ভ্যালুর এই রেশিওটা বেরিয়ে আসবে। তার মানে আমরা কত পাচ্ছি দেখো, এখানে 1/2, 4কে 2 দিয়ে কাটলে এখানেও তুমি 1/2 পাবে, এখানে 10কে 5 দিয়ে কাটলে এখানেও 1/2 পাবে। তো দেখো এদের লসাগু কত হবে? 1/2, 1/2, 1/2, এদের লসাগু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। ঠিক আছে, এখন এদের যদি লসাগু 2 করি আর প্রত্যেককে যদি 2 দিয়ে কাটি তাহলে আমি কত পাবো বলো তো? প্রত্যেকটাকে 2 দিয়ে কাটলে 1 1 1। তো এদের মূল্যের অনুপাত কত হচ্ছে? 1:1:1। আর এদের লসাগু কত? 2 2 2, এদের লসাগু হচ্ছে কত? 2। এখন আমরা কি করব? মোট মূল্য হচ্ছে 132। 132কে 2 দিয়ে গুণ করো করে এখানে টোটাল কত অনুপাত আছে? 3 অনুপাত। তো 3 দিয়ে কাটো, 3 4 12, হাতে 1 3 4 12, 88। তো 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 88। 1 অনুপাতের ভ্যালু আমরা কত পেলাম? 88 পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কী করলাম বলো তো। এখানে যে ভ্যালুর যে রেশিওটা পেয়েছি আমরা 1/2 1/2 1/2। এদের লসাগু নিয়েছি 2 2 2, এদের লসাগু হচ্ছে 2। প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ কেটেছি, কাটলে কত হয় দেখো, 2/2 করলে কত হয়? 1 হয়, তাই এখানে 1 লিখলাম। অর্থাৎ 10 পয়সার ক্ষেত্রে মূল্যের অনুপাত হচ্ছে 1, 25 পয়সার ক্ষেত্রে মূল্যের অনুপাত 1, আর 50 পয়সা তার ক্ষেত্রেও, সরি এটা ছিল হচ্ছে 10 পয়সা আর এটা হচ্ছে 50 পয়সা। 50 পয়সার ক্ষেত্রে মূল্যের অনুপাত 1। তো টোটাল কত অনুপাত? 3 অনুপাত। তো 132 ইন্টু যে লসাগুটা পেয়েছি 2, সেই লসাগু উপরে গুণ হবে, বাই 3 করলে তোমরা 1 অনুপাতের ভ্যালু পেয়ে যাবে। তো 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 88। বলেছে মুদ্রার সংখ্যা, 10 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 5 অনুপাত। তাহলে 1 অনুপাতের ভ্যালু 88 হলে 5 অনুপাতের ভ্যালু কত হবে? 440 হয়ে যাবে। 5 একটা 40-এর শূন্য হাতে চায়, 5 একটা 40 হচ্ছে 44। তাহলে 440 হয়ে যাবে 10 পয়সার মুদ্রার সংখ্যা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কিছুই নেই, এখানে কি করেছি, প্রথমে বলেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 1 অনুপাত, তাই 1কে 2 দিয়ে ভাগ করেছি। কেন 2 দিয়ে ভাগ করলাম বলো তো? কারণ 50 পয়সা সমান 1/2 টাকা। 50 পয়সাকে 100 দিয়ে ভাগ করলে আমরা টাকা পাই, 0 0 কেটে গেল, 5 2 10, তাহলে 50 পয়সা সমান হাফ টাকা, তাই হাফ নিচে 2 চলে এসছে। আর এখানে সংখ্যার অনুপাত আছে 2 অনুপাত। 25 পয়সা মানে হচ্ছে 1/4 টাকা, তাই 4 দিয়ে ভাগ করা হয়েছে। করে এখান তোমরা সবাই পেলে কি 1/2 1/2 1/2 পেলে। এখন 2 এর লসাগু হচ্ছে 2, তো এই 2 দিয়ে গুণ করেছি কাকে? 132কে। আর টোটাল কত অনুপাত পেয়েছি? 3 অনুপাত। তো 3 দিয়ে ভাগ করলে আমাদের কি বেরিয়ে আসলো? 88 বেরিয়ে এসছে। এবারে সংখ্যার অনুপাত কত? 5 অনুপাত। 1 অনুপাতের ভ্যালু আমাদের 88 হলে 5 অনুপাতের ভ্যালু কত হবে? 440। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্নে দেখো কি বলছে, 3 জন ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে গেল, তাদের দ্রুতির অনুপাত হচ্ছে এত। বি স্থানে পৌঁছাতে তাদের যে সময় লাগবে তার অনুপাত বের করতে হবে। তো এখানেও সেম, এখানেও দেখো ডিস্টেন্স, মানে প্রত্যেকের ক্ষেত্রে ডিস্টেন্স সেম থাকলে কি হয়, সময় আর টাইম আর গতিবেগ একে অপরের কী হয়? অপোজিট হয়ে যায়। টাইম আর গতিবেগ একে অপরের অপোজিট হয়ে যায়। এখানে তাদের স্পিডের রেশিও দিচ্ছে কত? 4:3:5। টাইমের রেশিও বের করতে হবে। দেখো যখন 3টে অনুপাত দেওয়া থাকবে একসাথে, তখন টাইমের রেশিও বের করতে গেলে কী করতে হবে? দুটো থাকলে তো আমরা এখানে 3টাকে এখানে লিখতাম, 4টাকে এখানে লিখতাম, আমাদের টাইমের রেশিও চলে আসতো। বাট এখানে 3টে
রেশিও দেওয়া আছে। তো কী করবে, এই 4, 3 আর 5-এর এলসিএম কত? 4, 3 আর 5-এর এলসিএম হচ্ছে 3 5 15, 4 15 60। এখন এই 60কে 4 দিয়ে ভাগ করবে, আর 60কে 3 দিয়ে ভাগ করবে, 60কে 5 দিয়ে ভাগ করবে, করলে যে সময় লাগবে তার রেশিও তোমরা পেয়ে যাবে। তো 60কে 4 দিয়ে ভাগ করলে 15, 3 দিয়ে ভাগ করলে 20, 5 দিয়ে ভাগ করলে 12। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 15, 20, 12। কোন অপশানে আছে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তাদের সময় লাগবে হচ্ছে 15:20:12 এই অনুপাতে কিন্তু তাদের সময় লাগবে। 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 20 পয়সার মোট 420টি মুদ্রা আছে। মুদ্রাগুলির মূল্যের অনুপাত দেওয়া আছে, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা আমাদের বার করতে হবে। তো যখন মূল্যের অনুপাত দেওয়া থাকবে তখন এদের সংখ্যার অনুপাত মানে নাম্বার বের করতে গেলে কি করতে হবে? দেখো 1 টাকার ক্ষেত্রে যে মূল্য বলা আছে সেটাই তার নাম্বার হয়ে যাবে। 1 টাকার ক্ষেত্রে অ্যাজ ইট ইজ সেম থাকবে, যেটাই মূল্যের অনুপাত সেটাই সংখ্যার অনুপাত হবে। বাট 50 পয়সার ক্ষেত্রে যেটা দেওয়া আছে তার সঙ্গে 2 গুণ করতে হবে। তো এদের মূল্যের অনুপাত হচ্ছে 11। তো সংখ্যা কী হয়ে যাবে? 11 গুণিতক 2, তার মানে 50 পয়সার ক্ষেত্রে সংখ্যার অনুপাত হয়ে যাবে 22। আর 20 পয়সার ক্ষেত্রে কী হবে? 20 পয়সার ক্ষেত্রে হয়ে যাবে, দেখো এখানে মূল্যের অনুপাত কত বলছে? 7 অনুপাত। তো এই ক্ষেত্রে 5 দিয়ে গুণ করতে হবে, তার মানে হচ্ছে 35 অনুপাত। তো 20 পয়সার সংখ্যার অনুপাত কত হবে? 35 অনুপাত। এখন টোটাল সংখ্যার অনুপাত কত হচ্ছে? 13, 22, 35, 35, 70। এই 70-এর ভ্যালু দেওয়া আছে কত? 420। এখন দেখো যার ভ্যালু দেওয়া আছে সে নিচে থাকবে, আর যে ভ্যালু মানটা দেওয়া আছে সে উপরে থাকবে। আমাদের বের করতে হবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কতটি। 50 পয়সার মুদ্রার সংখ্যা কতটি পেয়েছি? 22টি। 0 0 কাটলো, 6 7 42, 6 22 132। তো 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 132টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, যখন তোমাদের মূল্যের অনুপাত দেওয়া থাকবে তখন সংখ্যার অনুপাত বের করতে গেলে 1 টাকার ক্ষেত্রে যে মূল্যের অনুপাত আছে সেটাই অ্যাজ ইট ইজ সেম থাকবে। 50 পয়সার ক্ষেত্রে যে অনুপাত দেওয়া আছে তার সাথে 2 গুণ করবে, আর 20 পয়সার ক্ষেত্রে 5 গুণ করেছো। যদি তোমাদের 25 পয়সা থাকতো তাহলে কী করতে? 4 গুণ করতে। কেন করেছি বলো তো 2 গুণ? কারণ দেখো 50 পয়সার সমান আমরা কী লিখতে পারি? হাফ টাকা, তাই 2 দিয়ে গুণ করা হয়েছে। 20 পয়সা মানে আমরা লিখতে পারি 1/5 টাকা। কারণ পয়সাকে টাকায় করতে গেলে তোমাদের কি করতে হবে বলো তো? এই পয়সাকে 100 দিয়ে ভাগ করতে হয়। কেন হাফ পেলাম বলো তো? 50 পয়সা মানে কেন হাফ টাকা পেলাম? কারণ 50 পয়সাকে টাকায় করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তো এটা ক্যালকুলেশন করলে 5 দুগুণে 10 মানে হাফ টাকাই হয়। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখো পরের অঙ্কটা কি বলছে। তো এই টাইপের অঙ্ক আগে একটা করিয়েছি, বলছে এ ও বি এর মাসিক আয়ের অনুপাত। তো এ আর বি তাদের ইনকামের রেশিও কত দেওয়া আছে? 6:5। তাদের মাসিক ব্যয় মানে মাসিক খরচের অনুপাত দিয়েছে 4:3। তো সেভিংস কত হবে? দেখো ই মানে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ। সেভিংস করছে 400 টাকা। এখন দেখো আয় করছে 6 অনুপাত, খরচ করছে 4 অনুপাত, সেভিংস কত হচ্ছে? 2 অনুপাত। আয় করছে 5 অনুপাত, খরচ করছে 3 অনুপাত, সেভিংস কত হচ্ছে? 2 অনুপাত। এখন দেখো সেভিংসের রেশিও সেম হয়ে গেছে, আর সেভিংসের যে ভ্যালুটা সেটাও দেওয়া আছে 400 টাকা। তার মানে 2 অনুপাতের ভ্যালু 400 হলে বলছে দুজনের মাসিক আয়ের সমষ্টি। দুজনের মাসিক আয় কত? দুজনের মাসিক আয় হচ্ছে দেখো 6 আর 5 অনুপাত। তো এদের সমষ্টি কত? 11 অনুপাত। তো 11 অনুপাতের ভ্যালু বার করতে হবে। 2 দুগুণে 4, 200, 11 দুগুণে 2200। তো দুজনের মাসিক আয়ের সমষ্টি হচ্ছে 2200 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের সংখ্যাটা দেখো, পরের অঙ্কটা দেখো কি বলছে। 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 5 যোগ করলে নতুন অনুপাত হয় এত। সংখ্যাগুলি কী কী? তো প্রথমে 3টে সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 1 2 3। পরে কী করছে? 5 যোগ করে অনুপাত হচ্ছে কত? 2 3 4। এখন দেখতে হবে এদের মধ্যে ডিফারেন্স সেম আছে কিনা। দেখো 1 থেকে 2 হয়েছে মানে 1 বেড়েছে, 2 থেকে 3 বেড়েছে মানে 1 অনুপাত বেড়েছে, 3 থেকে 4 মানে 1 অনুপাত বেড়েছে। প্রত্যেকের ক্ষেত্রে সেম রেশিও কিন্তু বেড়েছে। তার মানে আমরা এখানে বলতে পারি 1-এর ভ্যালু হচ্ছে কত? 5, কারণ প্রত্যেকের সঙ্গে 5 যোগ করা নতুন অনুপাত 2 3 4 হয়েছে। তো 1-এর ভ্যালু 5 হলে সংখ্যাগুলো কী কী হবে? সংখ্যাগুলি দেখো 1 2 3 এই রেশিওতে আছে। তো 5 1 কে 5, 5 দুগুণে 10, 3 5 15। সংখ্যাগুলি হবে 15, 10 আর 5। অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন আর আজকে লাস্ট প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে এসেছি। তোমাদের কমেন্ট, তোমাদের লাইকে কিন্তু আমাদের মানসিক শান্তি দেয়, মানসিক তৃপ্তি দেয়। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো রোজ দেখো, তোমাদের উপকার হবে, আমারও মন ভালো থাকবে যে তোমরা অনেক ভালো ভালো পড়াশুনো করছো, প্লাস ভালো ভালো কমেন্ট করছো। এই জন্য কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো কী বলছে, যদি a + b = b + c = c + a = 6 7 8 হয়, তাহলে এবং a + b + c = 14 হয়, তাহলে c এর মান কত? তার মানে এই প্রত্যেকটাকে যদি আমি যোগ করি দিই, তার মানে কী পাবো বলো তো? a 2 বার পাবো, তার মানে সেই জন্য ব্র্যাকেটের বাইরে 2 রাখলাম। b 2 বার পাবো, c 2 বার পাবো।
ইকুয়াল টু এই রেশিওগুলো যোগ করে দাও, 7 আর 6 13 আর 8 21। এটাকে এক্স লেখো, কারণ আমরা এখানে ধরে নিলাম এটা হচ্ছে 6x, এটা হচ্ছে 7x, আর এটা হচ্ছে 8x। তো যোগ করলে পাবে হচ্ছে 21x, বা এটাকে আমরা এইভাবে রাখি 21x/2। এই দুইটা এই সাইডে আসলে 21x এর নিচে আসে। তো 21x/2 ইকুয়ালটা আমরা কী লিখতে পারি? a + b + c। a + b + c এর মান কত? 14। তার মানে আমরা এখানে বলতে পারছি x = 28/21। এখন 7 দিয়ে কাটলে 4 × 7 = 28, 3 × 7 = 21। ব্যাস। তো এক্সের ভ্যালু পেলাম 4/3। এখন দেখো a + b এর মান কত? 6x। তো 6 a + b এর ভ্যালু কী হয়ে যাবে? 6 × 4/3, 3 × 2 = 6। তো a + b এর ভ্যালু হচ্ছে 8। আমাদের বের করতে হবে c এর ভ্যালু। তো দেখো a + b + c কত দেওয়া আছে? 14। আর a + b আমরা কত পেলাম? 8। তো এখান থেকে a কেটে গেল, b কেটে গেল, c = কত হচ্ছে? 14 থেকে 8 বিয়োগ করলে 6। তো অপশান এ ইজ দ্য তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে তোমাদের গুরুত্বপূর্ণ 15টি টাইপ থেকে অনুপাত সমানুপাত থেকে অঙ্ক করালাম। যাদের ডাউট থাকবে তারা অবশ্যই একটু টাইম নিয়ে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।